নমস্কার বন্ধুরা, আপনাদের নিজেদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের গল্পের নাম নতুন পরিচয়। কেন পরিচয় নতুন তা আজকের গল্প শুনলে বোঝা যাবে। তো চলুন শুরু করি আজকের গল্প। আজ ভোর থেকেই শান্তিধাম বৃদ্ধাশ্রমে বসে থাকা সারদা দেবীর চোখ দুটো যেন শিকারের মতো বড় লোহার গেটটার দিকেই আটকে ছিল। রাস্তা দিয়ে প্রতিটা গাড়ি যাওয়ার শব্দে তার মনে আশার নতুন কুড়ি ফুটত, আর পর মুহূর্তেই সেই মুখ ঢেকে যেত হতাশার ছায়ায়। পুরো 1 বছর হতে চলল তিনি এই বৃদ্ধাশ্রমে আছেন। ঠিক 1 বছর আগে আজকের এই দিনেই তার নাতির চতুর্থ জন্মদিনে ছেলে বউ ধুমধাম করে পার্টি দিয়েছিল। বাড়ি ভর্তি অতিথি ছিল। সারদা দেবী তখন বুঝতেই পারেননি সেটাই ছিল সেই বাড়িতে তার শেষ সুখের দিন। পার্টির দিন 1 সপ্তাহ পরই ছেলে রমেশ আর পুত্রবধূ সুনিতা বিদেশ ভ্রমণের পরিকল্পনা করলো। মা, আমরা 1 মাসের জন্য ইউরোপ যাচ্ছি। তুমি বাড়িতে একা কিভাবে থাকবে? তোমার ঠিকমতো দেখভালও তো হবে না। রমেশ বড়ই চিন্তার সুরে বলেছিল। 1 মাসের কথাই তো, তুমি বৃদ্ধাশ্রমে কিছুদিন থাকো। সেখানে তোমার বয়সী লোকজনও আছে। আমরা ফিরেই তোমাকে প্রথমে বাড়ি নিয়ে আসব। সারদা দেবী মনটা শক্ত করে রাজি হয়েছিলেন। চল, বাচ্চারা ঘুরে আসুক, এই ভেবে নিজের মনকে বুঝিয়েছিলেন। কিন্তু ছেলে বউ ঘুরে ফিরে এলেও তাকে নিতে কেউ আসেননি। 1 সপ্তাহ কেটে গেলে সারদা দেবী নিজেই ফোন করেছিলেন। আরে মা, আমরা ফিরেই বাড়ির মেরামতির কাজ শুরু করিয়ে দিয়েছি। জানোই তো দেয়ালে কত স্যাঁতস্যাঁতে হয়েছিল। এখন কাজ চলছে। ধুলো শব্দে তোমার কষ্ট হবে। কাজ শেষ হলেই তোমাকে নতুন খুব আরামে বাড়ি নিয়ে আসব। সেই মেরামতির কাজ আরো সময় নিয়ে চলল। দেখতে দেখতে 3 মাস কেটে গেল। আশ্রমে থাকা তার বয়সী মহিলারা তাকে আগেই বুঝিয়ে দিয়েছিল, সারদা বোন, নিজেকে আর ধোঁকা দিও না। এসব সবই তোমাকে এখানে রেখে দেওয়ার বাহানা। কেউ আর আসবে না। প্রথম দিকে সারদা দেবীর মন লড়াই করতে চাইতো। আমার রমেশ এমন নয়, নিজেকেই সান্ত্বনা দিতেন তিনি। কিন্তু মাসের পর মাস কেটে গেল, আর ফোনে শুধু অজুহাত ছাড়া কিছুই মিলল না। বিশ্বাসটাও যেন তখন মুঠোর বালির মতো ফসকে যেতে লাগলো। তিনি বুঝে গেলেন এবার আর তাকে নিতে কেউ আসবে না। প্রতিটা রবিবার সকালেই সারদা দেবী সেজে গুজে গেটের সামনে বসে থাকতেন। সূর্য ওঠে আবার ঢলেও যায়। রাস্তায় গাড়ি আসে যায়, কিন্তু যে গাড়িটার অপেক্ষায় তিনি থাকেন সেটা আর আসে না। কিন্তু আজকের দিনটা ছিল তার সহ্যের শেষ পরীক্ষা। আজ ছিল তার রোহনের 5 বছরের জন্মদিন। ছেলের প্রতি আশা হয়তো মরে গেছে, কিন্তু নাতির প্রতি মমতার সুতোটা এখনো তার নিঃশ্বাসের সঙ্গে জড়িয়েছিল। তিনি শুধু একবার ওকে চোখ ভরে দেখতে চেয়েছিলেন। 1 ঘন্টা ধরে দরজার দিকে তাকিয়ে তাকিয়ে তার ধৈর্য ভেঙে পড়ল। 1 বছর ধরে তিল তিল করে গড়ে তোলা সহ্যের বাঁধ আজ এক ঝটকাতেই ভেঙে গেল। এক জেদি ইচ্ছা তার দুর্বল হয়ে পড়া মনোবলকে আবার শক্ত করে তুলল। না, আজ তো আমি আমার রোহনকে দেখেই ছাড়ব, যাই হোক। কিন্তু তিনি জানতেন এই পরিচয় নিয়ে গেলে হয়তো বাড়ির দোরগোড়াটাও পেরোতে পারবেন না। সুনিতার মুখটা তার চোখের সামনে ভেসে উঠল, যেখানে সম্মান নেই, আছে শুধু তাচ্ছিল্য। রমেশও হয়তো দরজায় দাঁড়িয়েই কোনো না কোনো অজুহাত বানিয়ে ফিরিয়ে দেবে। তাই তিনি ঠিক করলেন ছদ্মবেশে যাবেন। তবে তার আগে আশ্রমের ম্যানেজারের অনুমতি নেওয়া দরকার ছিল। তিনি ম্যানেজারের অফিসের দরজায় টোকা দিলেন। ম্যানেজার দত্ত ছিলেন একজন ভালো মানুষ। এই বুড়ো মানুষগুলোর কষ্ট তিনি বোঝেন, কিন্তু নিয়মের বেড়াজালে বাধা। ভেতরে আসুন সারদা দেবী, তিনি বললেন। সারদা দেবী যতটা পারলেন কণ্ঠে বিনয় ঢেলে বললেন, দত্তবাবু, আজ সন্ধ্যা পর্যন্ত আমার একটু ছুটি দরকার ছিল।
আজ গ্রামে ফোন করে জানতে পারলাম আমার এক ননদ খুব অসুস্থ, হয়তো শেষ সময়। মিথ্যে বলতে বলতে তার জিভ কেঁপে উঠছিল। জীবনে তিনি কখনো কাউকে ঠকাননি, কিন্তু আজ নিজের ছেলের সঙ্গে দেখা করার জন্য তাকে মিথ্যের আশ্রয় নিতে হচ্ছিল। দত্তবাবু তার চোখের দিকে তাকালেন। সেই চোখের ভিতরে এমন এক অসহায়তা আর যন্ত্রণার সমুদ্র ছিল যে তিনি না বলতে পারলেন না। একটা রেজিস্টার এগিয়ে দিয়ে বললেন, ঠিক আছে সারদা দেবী, এখানে সই করে দিন, সন্ধ্যের আগে ফিরে আসবেন। ঠিক আছে বলে তিনি ফিরে এলেন। এবার কয়েক ঘন্টার জন্য তাকে নিজের পরিচয়, নিজের মাতৃত্ব, নিজের অস্তিত্ব মাটি চাপা দিতে হবে। শারদকে পেছনে রেখে এমন এক রূপ নিতে হবে যাকে কেউ চিনতে না পারে। উদ্বেগ আর নিঃসঙ্গতার পোকা তার শরীরকে ভেতর থেকে ফোপড়া করে দিয়েছিল। একসময় ভরাট লাগা মুখটা এখন শুকিয়ে গেছে, গালের হাড় বেরিয়ে পড়েছে, মাথার চুলে রূপলি আভা এত ঘন হয়ে গেছে যে কালো চুলের রেখা কেবল কোথাও কোথাও চোখে পড়ে। আগের থেকে তিনি অনেকটাই বদলে গেছেন, তবুও কোনো ঝুঁকি নিতে চাননি তিনি। কাপা হাতে নিজের ট্রাঙ্ক খুললেন। ভেতরে ছিল কয়েকটা শাড়ি। তিনি সবচেয়ে পুরনো, সবচেয়ে ফিকে রঙের সুতির শাড়িটা বের করলেন। তার নীল রং ধুতে ধুতে প্রায় সাদা হয়ে গেছে। সেই ফিকে শাড়িটা তিনি পরলেন, তবে একটু ভিন্নভাবে। তারপর তার চোখ পড়ল নিজের চশমার দিকে। এই চশমার আড়াল দিয়েই তিনি রমেশের শৈশব দেখেছিলেন। এই চশমা দেখেই ছেলে বউ তাকে চিনে ফেলতে পারে। তাই তিনি পাশের ঘরে গেলেন। সেখানে থাকতেন গঙ্গা দেবী, যার সদ্য ছানি অপারেশন হয়েছে। এখন আর তিনি তার পুরনো চশমা পরেন না। সারদা দেবী তার কাছ থেকে মোটা কাচের কালো ফ্রেমের পুরনো চশমাটা চেয়ে নিলেন। গঙ্গা বোন, তোমার পুরনো চশমাটা একটু দেবে? আমার চোখে কিছু একটা ঢুকেছে, রোদে দেখতে খুব কষ্ট হচ্ছে। গঙ্গা দেবী সঙ্গে সঙ্গে চশমাটা এগিয়ে দিলেন। সারদা দেবী চোখে চশমা পরতেই চারিদিক ঝাপসা হয়ে গেল, কিন্তু বোধহয় এই ঝাপসাটাই দরকার ছিল। এই অস্পষ্টতার আড়ালেই তার মাতৃত্বে ভরা পরিচিত চোখ দুটো প্রায় লুকিয়ে গেল। তিনি আয়নায় নিজের দিকে তাকালেন। আয়নাও যেন তাকে চিনতে পারল না। এ যেন অন্য এক নারী, ক্লান্ত, পরাজিত, জীবনের আঘাতে বিধ্বস্ত। তিনি ইচ্ছে করেই নিজের কোমরটা আরেকটু ঝুঁকিয়ে নিলেন। হাঁটার ভঙ্গিতে এনে দিলেন অসহায়তার ছাপ। মাথায় শাড়ির আঁচল তুলে তা দিয়ে আধখানা মুখ ঢেকে ফেললেন। এখন তিনি আর সারদাজি নন, রমেশের মা নন, রোহনের ঠাকুমাও নন। তিনি এক নামহীন, পরিচয়হীন নারী, যাকে ভিড়ের মাঝে কেউ দেখবে না, কেউ চিনবে না। তিনি দাঁড়িয়েছিলেন নিজেরই পরিচয়ের কবরের উপর, আর এই কবরে চোখের জল ফেলবারও অনুমতি তার ছিল না। আশ্রমের বাইরের পৃথিবী আজ তার কাছে একেবারেই অন্যরকম লাগছিল। 1 বছর ধরে তিনি এই পৃথিবী দেখেননি। অটো থেকে নেমে যখন নিজের পাড়ার গলিতে পা রাখলেন, তার হৃদয়বন্দী পাখির মতো জোরে জোরে কাঁপতে লাগলো। সেই গলি যেখানে তিনি রমেশকে সাইকেল চালাতে শিখিয়েছিলেন, কোণের সেই মিষ্টির দোকান যেখান থেকে রমেশ জিলিপি খাওয়ার জন্য বায়না ধরত। প্রতিটা মোড়, প্রতিটা দোকান, প্রতিটা বাড়ি যেন ভুলে যাওয়া গল্পের মতো তার মনে ফিরে আসছিল। চশমার ঝাপসা কাচের আড়ালেও স্মৃতির এক স্বচ্ছ চলচ্চিত্র চলছিল। একদিকে সুখে ভরা অতীত, অন্যদিকে যন্ত্রণায় ভরা বর্তমান। যতই বাড়ির কাছে আসছিলেন, ততই তার পা ভারী হয়ে উঠছিল। শেষমেশ সেই মোড়ে এসে দাঁড়ালেন, যেখান থেকে তার দোতলা বাড়িটা স্পষ্ট দেখা যায়। বাড়িটা একই আছে, কিন্তু আজ সেখানে বেলুন আর রঙিন সাজসজ্জা ঝুলছে। গেটটাও সোনালি কালো বেলুনে সুন্দর করে সাজানো। আজ তার রোহনের জন্মদিনের প্রস্তুতি চলছে, আর সেই উৎসবে তিনি যাচ্ছেন এক অবাঞ্ছিত অতিথি হয়ে। বাড়ির সামনে থাকা সেই পিপুল গাছটার আড়ালে তিনি দাঁড়ালেন, যার নিচে বসে তিনি এক সময় সহেলীদের সঙ্গে গল্প করতেন। সাহস ফুরিয়ে আসছিল। কোন মুখে, কোন অজুহাতে তিনি ভেতরে ঢুকবেন
ঠিক তখনই দেখলেন তাদের বাড়ির কাছের বউ ললিতা বাড়ির দিকে এগিয়ে গিয়ে দরজার ঘন্টা বাজালো। এক মুহূর্ত পর দরজা খুলল আর সুনিতা বেরিয়ে এলো। পার্টির প্রস্তুতি আর অতিথি সামলানোর চাপে তার মুখ রাগে লাল হয়েছিল। ম্যাডাম, আজ আমি কাজে আসতে পারবো না, ললিতা কাপা গলায় বলল। খুব জরুরি কাজে গ্রামে যেতে হচ্ছে। আজই? সুনিতা চটে গেল। আজই সব জরুরি কাজ মনে পড়ল? আজ বাড়িতে এত অতিথি আসবে আর তুই ছুটি চাইছিস? ম্যাডাম, না গেলে খুব বিপদ, নইলে আমি কখনোই ছুটি নিতাম না, মিনতির সুরে বলল ললিতা। আজকের জন্য আপনি অন্য কাউকে ঠিক করে নিন। অন্য ব্যবস্থা? সুনিতার রাগ আরো বেড়ে গেল। এই সময় আমি কোথা থেকে লোক আনবো? এক কাজ কর, তুই যদি না আসতে পারিস তবে তোর শাশুড়িকে পাঠিয়ে দে। আজ আমার কোনোভাবেই একজন লোক চাই। পিপুল গাছের আড়াল থেকে সারদা দেবী সব শুনছিলেন। তার কান খাড়া হয়ে গিয়েছিল। ললিতা এক মুহূর্ত ভাবল, তারপর বলল, ঠিক আছে ম্যাডাম, যদি আমার শাশুড়ি রাজি হয় তবে পাঠিয়ে দেব। তবে ওনার শরীরটাও ভালো থাকে না, আমি জোর করতে পারবো না। তুই শুধু পাঠিয়ে দে, অসুস্থ হোক বা যাই হোক। বিরক্ত হয়ে সুনিতা প্রায় দরজা বন্ধ করে ভেতরে ঢুকে গেল। ললিতা হতাশ হয়ে ফিরে গেল। মুহূর্তের মধ্যে গলিতে নেমে এলো নিস্তব্ধতা। পিপুল পাতার খসখস শব্দের মাঝে সারদা দেবী সব বুঝে নিলেন। ভাগ্যের কি অদ্ভুত খেলা, যে বাড়িতে মা হয়ে যাওয়ার সব পথ বন্ধ, সেই বাড়িতেই আজ একজন কাজের লোকের জায়গা খালি রয়েছে। নিয়তি তাকে এক সুযোগ দিচ্ছিল, কিন্তু তার মূল্য ছিল তার আত্মসম্মান। এক মুহূর্ত তার মনে হলো ফিরে যান। এই অপমানের চেয়ে আশ্রমের একাকিত্বই ভালো। কিন্তু ঝাপসা চশমার আড়াল দিয়ে ভেসে উঠল রোহনের হাসি মুখ। নাতির প্রতি মমতা তার ভাঙা আত্মসম্মানকে জড়ো করল, এনে দিল এক অদ্ভুত শক্তি। তিনি চোখের জল মুছে ফেললেন। আজ নিজের নাতিকে একবার দেখার জন্য তাকে হতে হবে একজন কাজের বউ। তিনি গাছের আড়াল থেকে বেরিয়ে এলেন। তার পা পড়ছিল না মাটিতে। একটা গভীর শ্বাস নিয়ে তিনি এগিয়ে গিয়ে দরজার ঘণ্টায় আঙ্গুল রাখলেন। ঘণ্টির শব্দে প্রায় ঝটকায় দরজা খুলে গেল। সামনে সুনিতা দাঁড়িয়ে, রাগ আর অস্থিরতায় তার মুখ কুঁচকে আছে। ললিতার না বলা কথাগুলো তার কপালে ভাঁজ ফেলে দিয়েছে। কে? প্রশ্নটা তীরের মতো এসে লাগল। সারদা দেবীর বুক কেঁপে উঠল। গলা বদলে ধীরে বললেন, আমি আমি শান্তি মিত্র। বাক্য শেষ হওয়ার আগেই সুনিতার চোখে ঝিলিক ফুটে উঠল। সে ভাবল, ললিতা সত্যিই তার শাশুড়িকে পাঠিয়েছে। বিরক্তির জায়গায় তার মুখে স্বার্থপর স্বস্তি ফুটে উঠল। আচ্ছা আচ্ছা, বুঝেছি, ভগবানের দয়া, তুমি এসে গেছো। আমি তো খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। বলতে বলতে সুনিতা প্রায় সারদা দেবীর হাত ধরে ফেলল। ঝুঁকে থাকা মুখ আর ঝাপসা চোখের দিকে তাকানোর অবকাশ তার ছিল না। তার কাছে এই ঝুঁকে পড়া শরীর মানে ছিল একটা সমস্যার সমাধান। দোরগোড়া পেরোনোর সঙ্গে সঙ্গেই পরিচিত ঘরের গন্ধটা তীব্র ঝাপটার মতো তার গায়ে এসে লাগল। এ সেই বাড়ি যার প্রতিটা কোণ তার মমতার সাক্ষী। সোফার ওপর রাখা কুশনগুলো যার কভার তিনি নিজের হাতে সেলাই করেছিলেন। দেওয়ালে টাঙানো গোটা পরিবারের বড় ছবিটা সব দেখে তার চোখ ভিজে উঠল। কিন্তু তারপরই তার চোখ খুঁজতে লাগলো রোহানকে। কি হলো, কি দেখছ? সুনিতা কঠোর গলায় বলল, কাজ করতে এসেছিস তো, তাহলে ওখানে দাঁড়িয়ে কি করছিস? রান্নাঘরের দিকে ইশারা করে আদেশ দিল, শোনো, আগে এই সব নোংরা বাসন মাজো, সিঙ্ক ভরে আছে, তারপর সবজি কাটবে। তাড়াতাড়ি করো, সন্ধেবেলা সব অতিথি চলে আসবে। সারদা দেবী একটা কথাও বললেন না। যন্ত্রের মতো নীরবে রান্নাঘরের দিকে চলে গেলেন। সিঙ্ক ভরেছিল বাসনে। তিনি কল খুলে বাসন মাজতে শুরু করলেন। হঠাৎ ভেতরের ঘর থেকে বাচ্চাদের হাসির শব্দ এলো। একটি 5 বছরের ছেলে ঝড়ের মতো দৌড়ে বেরিয়ে এলো।
গায়ে তার নীল রঙের সুন্দর একটা শেরওয়ানি, একেবারে রাজপুত্রের মতো লাগছে। রোহানকে দেখেই সারদা দেবী যেন পাথর হয়ে গেলেন। তার হাত থেমে গেল। সে দৌড়ে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরতে চাইল এবং বলতে চাইল, জন্মদিনের শুভেচ্ছা আমার সোনা। কিন্তু তিনি নিজের অবস্থান জানতেন। তিনি রোহানের ঠাকুমা নন, তিনি শান্তি মিত্র। তিনি দূর থেকেই তাকিয়ে রইলেন, চোখে জমে ওঠা অশ্রু আঁচলের কোণে শুষে নিলেন। রোহান একবারও তার দিকে না তাকিয়ে খেলনার দুনিয়ায় মগ্ন হয়ে অন্য বাচ্চাদের সঙ্গে বাগানের দিকে দৌড়ে গেল। দুপুরে রমেশ বাড়ি এলো। ফোনে কারো সঙ্গে কথা বলছিল সে। হ্যাঁ রে, সন্ধ্যায় অবশ্যই আসিস, আর হ্যাঁ, বৌদি আর বাচ্চাদেরও নিয়ে আসিস, নইলে আমি রাগ করব বলে সে কৃত্রিম হাসি হাসল। তার চোখ পড়ল রান্নাঘরে কাজ করা শান্তি দেবীর ওপর। এক মুহূর্তের জন্য তার মনে অচেনা এক আপন ভাব জেগে উঠল। সেই ঝুঁকে থাকা শরীর আর গড়নে কিছু একটা ছিল, যা তাকে তার মায়ের কথা মনে করিয়ে দিল। কিন্তু পরক্ষণেই সে ভাবনাটা ঝেড়ে ফেলল। এ মা কিভাবে হবে? মা তো আশ্রমে আরামেই আছে। আমিও কি ভাবছি! নিজের মাকে নিজেই চিনতে পারল না সে। ফোনে গল্প করতে করতে ভেতরে চলে গেল। সন্ধ্যা হতে না হতেই বাড়ি ভরে গেল অতিথিতে। রমেশের বন্ধুরা, সুনিতার বান্ধবীরা, কিছু দূর সম্পর্কের আত্মীয়, সবাই হাজির। ঘরে দামি সুগন্ধি আর সঙ্গীতের আওয়াজ ভেসে আসছিল। আর সেই ভিড়ের মাঝেই সারদা দেবী কখনো অতিথিদের হাতে জলের গ্লাস দিচ্ছিলেন, কখনো চা জল খাবারের ট্রে। কেক কাটা হলো। হ্যাপি বার্থডে টু ইউ রোহান। গানের তালে তালে হাততালি পড়ল। রোহান কেক কাটল আর প্রথম টুকরোটা রমেশ আর সুনিতাকে খাইয়ে দিল। দূরে দাঁড়িয়ে সারদা দেবী সব দেখছিলেন। তার মন চাইছিল রোহান একবার হলেও তার দিকে তাকাক, কিন্তু তার ছোট্ট দুনিয়া তখন বন্ধু আর উপহারে ভরেছিল। ঠিক তখনই রমেশের এক বয়স্ক পরিচিত কমলা দেবী এদিক ওদিক তাকিয়ে প্রশ্ন করে বসলেন, রমেশ বাবা, সবাই তো আছে, কিন্তু তোমার মা কোথায়? ওনাকে ছাড়া বাড়ির এই উৎসবটা যেন অসম্পূর্ণ লাগছে। কোথাও গেছেন নাকি? এই প্রশ্নটা তীরের মতো এসে বিঁধল। কিন্তু রমেশ আর সুনিতা এর জন্য আগেই প্রস্তুত ছিল। সুনিতা একজন পাকা অভিনেত্রীর মতো মুখে উদ্বেগ আর স্নেহ মেশানো হাসি এনে বলল, কি বলবো কমলা আন্টি, মায়ের তো তীর্থযাত্রায় যাওয়ার খুব ইচ্ছে ছিল, বহু বছরের স্বপ্ন, 4 ধাম ঘুরবেন। আমরা তো বলছিলাম পরে যেতে, কিন্তু উনি শুনলেন না। রমেশ সঙ্গে সঙ্গে কথাটা এগিয়ে নিল, যেন সংলাপটা আগে থেকেই মুখস্থ করা। তার গলায় লুকানো গর্ব আর আত্মতৃপ্তি ঝরে পড়ছিল। হ্যাঁ আন্টি, আমরা তো অনেক বারণ করেছি, এই বয়সে এত কষ্ট কেন করবে, কিন্তু মা বললেন সারা জীবন তোমাদের জন্যই খেটেছি, এবার একটু পুণ্যও তো কামাই করি, কে জানে কখন ডাক আসবে। মায়ের ইচ্ছার চেয়ে বড় আমাদের কাছে আর কি হতে পারে। সব বুকিং আমরাই করিয়ে দিয়েছি। এখন 4 ধাম যাত্রায় গেছেন, ফিরতে তো কয়েক মাস লাগবেই। এই কথা শুনে আসরে বাহ বাহ ধ্বনি উঠল। এক বন্ধু রমেশের পিঠ চাপড়ে দিয়ে বলল, ইয়ার রমেশ, তুই তো সত্যিই আজকের শ্রবণ কুমার। আজকালকার দিনে কে মা বাবার জন্য এত ভাবে, স্যালুট তোকে। প্রশংসার এই শব্দগুলো যেখানে রমেশ আর সুনিতাকে আনন্দে ভরিয়ে দিচ্ছিল, সেখানে সারদা দেবীর জন্য সেগুলো ছিল গলিত কাচের ধারালো ফোয়ারা, যা সরাসরি তার কানে আর হৃদয়ে আঘাত করছিল। তার আত্মা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল। যে মায়ের খবর নেওয়ারও সময় নেই ছেলের, আজ সেই মায়ের নামে মিথ্যে তীর্থযাত্রার গল্প ফেতে সে নিজের মহানতার মূর্তি গড়ে তুলছিল। এই প্রতারণা, এই ভণ্ডামি, এই সাদা মিথ্যে তিনি আর সহ্য করতে পারলেন না। তার কাপা হাতে ছিল জলের গ্লাসে ভরা একটি ট্রে। শ্রবণ কুমার উপাধি শুনে তার হাতের জোর আলগা হয়ে গেল এবং ভারসাম্য নষ্ট হলো। ট্রেটা এক ভয়ানক শব্দে মেঝেতে পড়ে গেল।
কাচের গ্লাস ভেঙে ছিটকে পড়ল চারদিকে। গান থেমে গেল, পা থমকে গেল, সবার দৃষ্টি ঘুরে গেল সেই দিকে যেখানে এক বৃদ্ধ কাচের বউ ভাঙা কাচের টুকরোর মাঝে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছে। এই হুড়োহুড়ির মাঝেই তিনি যখন ঝুঁকে পড়ার চেষ্টা করছিলেন, তখন তার মুখ থেকে ভারী মোটা কাচের চশমাটা খুলে পড়ে গেল। মাথা থেকে সরে গেল শাড়ির আঁচলও। এক মুহূর্তের জন্য সেখানে মৃত্যুর মতো নীরবতা নেমে এলো। সত্যটা সবার সামনে নগ্ন হয়ে দাঁড়ালো। যাকে সবাই কাজের বউ ভেবেছিল, সে আর কেউ নয়, রমেশের তীর্থযাত্রী মা সারদা দেবী, যার কথা বলতে বলতে একটু আগেই ছেলে গর্বে ফুলে উঠেছিল। সারদা, তুমি কি সারদাই, এই বাড়ির গৃহকর্ত্রী, রমেশের মা? কমলা দেবী বিস্ময়ে তাকিয়ে বললেন। এক কদম এগিয়ে এসে অবিশ্বাসে ভরা চোখে তাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখলেন। সেই চোখে ভেসে উঠল জীবনের যন্ত্রণা। তারপর তার দৃষ্টি গিয়ে পড়ল রমেশের ওপর। রমেশ বাবা, এসব কি? তিনি এমন জোরে বললেন যে সব অতিথি শুনতে পেল। তোমার মা তো তীর্থযাত্রায় গেছেন বলেছিলে না? তবে এ কোন তীর্থযাত্রা? রমেশ আর সুনিতার মুখ ফ্যাকাশে হয়ে গেল। যেসব মুখে একটু আগেও প্রশংসার আলো ছিল, সেগুলোতে এখন লজ্জা আর ধরা পড়ে যাওয়ার কালো ছায়া। যেসব অতিথি কিছুক্ষণ আগেও রমেশের পিঠ চাপড়াচ্ছিলেন, তারা এখন একে অন্যের দিকে তাকিয়ে ফিসফিস করছিলেন। প্রবণ কুমারের মুখোশ খুলে গিয়ে তার পেছনের নিষ্ঠুর স্বার্থপর চেহারাটা সবার সামনে বেরিয়ে পড়েছে। কিভাবে হলো এটা সারদা? কমলা দেবী জিজ্ঞেস করলেন। সারদা দেবী ধীর স্বরে বললেন, কমলা, আমি তীর্থযাত্রায় যাইনি, আমি গিয়েছিলাম বৃদ্ধাশ্রমে। আমার ছেলেমেয়েরা কিছুদিনের জন্য সেখানে থাকতে বলেছিল, কিন্তু তারপর আর কখনো আমাকে নিতে আসেনি, এমনকি দেখতে পর্যন্ত আসেনি। কিন্তু আজ আজ আমার রোহনের জন্মদিন। আমার মন মানেনি, আমার ধৈর্য ভেঙে গিয়েছিল। আমি নিজের নাতিকে না দেখে থাকতে পারিনি, শুধু একবার ওকে দেখতে চেয়েছিলাম। আমি যদি নিজের পরিচয় নিয়েই এই দরজায় আসতাম, তাহলে হয়তো দোরগোড়া থেকেই ফিরিয়ে দেওয়া হতো। এই কথা বলতে বলতে তার গলা ধরে এলো। গল্প শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। রমেশ আর সুনিতা মাথা নিচু করে এমনভাবে দাঁড়িয়েছিল। সারদা দেবী শেষবারের মতো ছেলের দিকে তাকালেন। তারপর তার চোখ খুঁজে নিল রোহনকে। সে কেকের টেবিলের পাশে অন্য বাচ্চাদের মাঝে ভীত হয়ে দাঁড়িয়েছিল। সে শুধু তার ঠাকুমার দিকে তাকিয়েছিল, যাকে সে এখনো ঠিক চিনতে পারেনি। সারদা দেবী ধীরে বললেন, যখন মিথ্যের পর্দা খুলেই গেছে আর সবাই জেনে গেছে আমি কে, তখন আমি আমার সেই একটুখানি ইচ্ছেও পূরণ করে নিই, যার জন্য আমি নিজের আত্মসম্মান বাজি রেখেছিলাম। এই কথা বলে তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন। রোহনের সামনে এসে কাঁপতে থাকা হাঁটু গেড়ে মাটিতে বসলেন। 1 বছর ধরে পাথর হয়ে থাকা তার চোখ থেকে এবার ঝরঝর করে জল পড়তে লাগলো। তিনি দুহাত বাড়িয়ে রোহনকে নিজের দিকে টেনে নিলেন, শক্ত করে বুকে চেপে ধরলেন। এটা শুধু একটা আলিঙ্গন ছিল না, এটা ছিল 1 বছরের যন্ত্রণার অবসান। তিনি রোহনের চুলে মুখ গুজে তার গন্ধ নিচ্ছিলেন, তার গোলগাল গাল আর কপালে একের পর এক চুমু খাচ্ছিলেন। প্রতিটা স্পর্শে মিশেছিল এক একটা মাসের অপেক্ষা। মনে হচ্ছিল মরুভূমিতে ঘুরে বেড়ানো এক তৃষ্ণার্থ মানুষ অবশেষে জলের উৎস পেয়ে গেছে আর প্রাণ ভরে তৃষ্ণা মেটাচ্ছে। রোহন তখনও একটু ভয়ে ছিল, কেননা সে তখনও কিছুই বুঝতে পারছিল না। সে শুধু অনুভব করছিল ঠাকুমার কাঁপা বাহু, তার চোখের জলের উষ্ণতা আর সেই কান্না। ভয়ে ভয়ে সেও তার ছোট্ট ছোট্ট হাত ঠাকুমার পিঠে রেখে দিল। এই দৃশ্য দেখে উপস্থিত অনেকের চোখ থেকেই অশ্রু ঝরে পড়ল। কমলা দেবী নিজের মুখ আঁচলে ঢেকে নিলেন, যেন কেউ তাকে কাঁদতে না দেখে। নিজের মনের বাসনা পূরণ করার পর সারদা দেবী ধীরে ধীরে রোহনকে ছাড়লেন।
শাড়ির আঁচল দিয়ে তার গালে লেগে থাকা নিজের চোখের জল মুছে দিলেন। তারপর উঠে দাঁড়ালেন। এখন তার ভিতরে এক অদ্ভুত শান্তি। এতক্ষণ যে কোমর ঝুঁকেছিল তা সোজা হয়ে গেছে। তিনি ভিড়ের দিকে একবার তাকালেন, তারপর নিস্পৃহ কণ্ঠে শুধু বললেন, আচ্ছা, আমি তাহলে চললাম। ঠিক তখনই রমেশের এক বন্ধু বিক্রম এগিয়ে এলো। সে ছিল বুদ্ধিমান আর সংবেদনশীল এক যুবক। সে মেঝে থেকে সারদা দেবীর চশমাটা তুলে নিয়ে পরিষ্কার করলো। তারপর রমেশ আর সুনিতার দিকে কড়া চোখে তাকালো। তার দৃষ্টিতে ছিল ঘৃণা আর গভীর আফসোস। তারপর সে সারদা দেবীর দিকে ফিরে চশমাটা তার হাতে তুলে দিয়ে দুই হাত জোর করে বলল, মাসিমা, আপনি আমার সঙ্গে চলুন। আমার বাড়ি ছোট, কিন্তু আমার ঘরে আপনাকে মাথায় করে রাখব। বিক্রমের কথায় সারদা দেবীর ভিতরে ঘুমিয়ে থাকা আত্মসম্মান যেন জেগে উঠল। তিনি চোখের জল মুছে বিক্রমের মাথায় হাত রেখে বললেন, বাছা, ভগবান তোমাকে খুব সুখে রাখুক। এক মুহূর্ত থেমে তিনি আবার বললেন, কিন্তু যখন নিজের রক্তই পর হয়ে গেছে, তখন আমি কিভাবে অন্যের বোঝা হব? তবে বাবা, তোমার ভাবনা জেনে আমার খুব ভালো লাগলো। সব সময় সুখে থেকো। তিনি একবার চোখ বুলিয়ে নিলেন ছেলে আর পুত্রবধূর দিকে। তার চোখে তখন আর ঘৃণা নেই, রাগ নেই, শুধু এক গভীর অসীম বিষণ্ণতা। আমার জায়গা এখন সেখানেই, যেখানে আমার ভাগ্য আমাকে এনে দাঁড় করিয়েছে। এই কথাগুলো বলে তিনি ঘুরে দাঁড়ালেন, আর কারো দিকে তাকালেন না। সেই বাড়ি থেকে চিরদিনের মতো বেরিয়ে গেলেন তিনি। তার পায়ের ভঙ্গিতে আর কোনো অসহায়তা ছিল না, ছিল এমন এক শান্তি যা সবকিছু হারানোর পরেই মানুষের ভেতরে জন্ম নেয়। তিনি চলে যাওয়ার পর সেখানে উপস্থিত অনেকেই লজ্জায় মাথা নিচু করে ফেলল। একে একে সবাই রমেশ আর সুনিতার দিকে ধিক্কার ছুড়ে দিয়ে অভিশাপ দিতে দিতে বাড়ি ছেড়ে চলে গেল। কমলা দেবী বেরিয়ে যাওয়ার সময় শুধু এটুকুই বললেন, রমেশ, তুই শুধু তোর মায়ের সঙ্গেই নয়, মানবতার সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছিস। ঈশ্বর তোকে কখনো ক্ষমা করবেন না। এই কথাগুলো শুধু শব্দ নয়, বরং ছিল সপাটে চড়, যা রমেশ আর সুনিতার বিবেকে এসে আছড়ে পড়ল। এতটুকু বলে তিনিও চলে গেলেন। পেছনে পড়ে রইল সেই ঝলমলে বাড়ি, ছড়িয়ে ছিটিয়ে থাকা উপহার, আধ খাওয়া কেক আর মেঝেতে ছড়ানো ভাঙা কাচের টুকরো। আর সেই সব কিছুর মাঝখানে দাঁড়িয়ে রইল স্বামী স্ত্রী দুজন, যারা আজ নিজেরাই নিজেদের চোখে অনেক নিচে নেমে গেছে। তাহলে বন্ধুরা, আপনাদের কি মনে হয়, সারদা দেবী যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা কি ঠিক ছিল? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আর এটাও জানাবেন আপনি ভারতের কোন শহর থেকে এই গল্প শুনছেন। গল্পটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।